আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। নেতৃত্ব দিতে তরুণদের প্রস্তুত থাকার আহ্বান প্রধান উপদেষ্টা। নারী ফুটবল দল সহ 18 ব্যক্তিকে 21 পদক প্রদান। বাধ্যতামূলক অবসরে বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা 21 জেলা প্রশাসক, এই পর্যন্ত ওএসডি হয়েছেন 43 জন। এবং সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ ভারত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রকল্পে অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নিজস্ব। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি জেসমিন নিভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। মাতৃভাষা রক্ষার দাবিতে যারা প্রাণ দিয়েছিলেন সেই বীর সন্তানদের 21শে প্রথম প্রহরে স্মরণ করেছে গোটা জাতি। রাত 12টা 1 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর রাজনৈতিক সামাজিক অঙ্গনের মানুষ সহ আপামর জনসাধারণ শ্রদ্ধা জানান শহীদ বেদিতে। শফিকুল ইসলামের রিপোর্টে এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছায়নি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রাতিষ্ঠানিক রূপ না থাকায় অস্তিত্ব সংকটে পড়েছে রাখাইন জনগোষ্ঠীর মাতৃভাষা। রাখাইনরা মাতৃভাষা বলতে পারলেও চর্চার অভাবে লিখতে পারছেন না। 2015 সালে প্রধানমন্ত্রীর বিশেষ শাখার অধীনে বরগুনার তালতলীতে রাখাইন মাতৃভাষা শিক্ষার একটি কর্মসূচি চালু হলেও তা 2 বছর পর বন্ধ হয়ে যায়। ফলে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে প্রাচীন সমৃদ্ধ এই ভাষাটি। বরগুনা তালতলী থেকে জলিল আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করলেও এদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো এখনও লড়াই করতে হচ্ছে নিজেদের মাতৃভাষার অস্তিত্ব রক্ষার জন্য। 2015 সালে বরগুনার রাখাইন অধ্যুষিত তালতলীতে রাখাইন মাতৃভাষা ও মৌলিক ধর্মীয় শিক্ষা কেন্দ্র চালু করা হলেও তা বন্ধ হয়ে যায় 3 বছরের মাথায়। এতে মুখ থুবড়ে পড়ে রাখাইন মাতৃভাষা শিক্ষা কার্যক্রম। পুনরায় এই ভাষা শিক্ষা কেন্দ্র চালু করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে রাখাইনরা। তারা আমাদেরকে ক্লাস 3-4 পর্যন্ত শিক্ষা দান করেছেন। হ্যাঁ, এখন তো সেই ধরনের ভাষা জানার লোকও নাই। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমাদের মাতৃভাষা রাখাইন। যদিও আমাদের মাতৃভাষা আন্তর্জাতিকভাবে বাংলা ভাষা, কিন্তু আমরা রাখাইন, যেহেতু রাখাইন সমাজের জন্ম হয়েছি, রাখাইনটাই আমাদের প্রথম ভাষা। প্রত্যেক মানুষই মাতৃভাষা শেখা উচিত। বলতে গেলে আমাদের রাখাইন ভাষাটা বিলুপ্ত। যদি সরকার যদি এটা উদ্যোগ নেয়, যদি আমাদের প্রাইমারির মতো যদি প্রত্যেকটা পাড়া যদি এরকম একটা স্কুল যদি থাকতে, রাখাইন ভাষা শিক্ষা কেন্দ্র, বই পুস্তক যদি দিতে সরকারিভাবে, তাহলে এই রাখাইন ভাষাটা বিলুপ্ত হবে না। তারা বলতেও পারবে, লিখতেও পারবে। এই ভাষাটা যদি সংরক্ষণ করা হতো তাহলে আমরা সরকারের প্রতি অনেক কৃতজ্ঞ থাকতাম। আমরা আমাদের ভাষায় বলতে পারি কিন্তু লিখতে পারি না, কারণ হলো আমাদের ভাষায় আমাদের বই নিজেই আসে নাই। বন্ধ হওয়া ভাষা শিক্ষা কেন্দ্র পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করার কথা জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। রাখাইন সম্প্রদায়ের জন্য 14টি পাড়া আছে। আমরা বিভিন্ন সময় তাদের সাথে আমাদের মেশার সুযোগ হয়েছে এবং তাদের একটি প্রাণের দাবি আছে যে তারা প্রতি পাড়ায় তাদের এই বিলীন হয়ে যাওয়া রাখাইন ভাষা তারা শিখতে চায়। মাতৃভাষা আবার ধর্মশিক্ষা আমি পড়াইতে চাই, কিন্তু সরকার থেকে কোনো অনুদান পাই না। সামাজিক অর্থনৈতিক শিক্ষা, জনবল ও সংস্কৃতিতে দিন দিন পিছিয়ে পড়ছে রাখাইনরা। তাদের রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ না করলে একসময় হারিয়ে যাবে তাদের মাতৃভাষা। তাই এখনই সরকারের পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট রাখাইনরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। দর্শক, শফিকুল ইসলামের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিব। জাতির যে বীর সন্তানদের রক্তের স্রোতের বিনিময়ে বাঙালি পেয়েছিল মায়ের ভাষায় কথা বলার অধিকার, তাদের প্রতি শ্রদ্ধায় নত পুরো জাতি। মধ্যরাতের নীরবতা ভেঙে জেগে উঠেছিল কেন্দ্রীয় শহীদ মিনার। রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাত 12টা 12 মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। পরে উপদেষ্টারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন 3 বাহিনীর প্রধানরা।
শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওই এলাকা ত্যাগ করলে সর্বস্তরের জনগণের জন্য শহীদ মিনার খুলে দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে। বিভিন্ন দল, সংগঠন ও প্রতিষ্ঠান শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। সবার কণ্ঠে অভিন্ন দাবি বাংলা ভাষার আরও সমাদর ও আরও প্রসার। আমাদের 52 থেকে 71 হয়ে 24 এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। এই জাতীয় আয়োজনগুলো এই জন্যই আমাদের জাতির জীবনে মাইলফলক। আমরা আজকের এই দিনে 1952 ভাষা আন্দোলনের যারা আত্মত্যাগ করেছে শহীদদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাই। প্রতি বছরই এই দিনটিতে মধ্যরাতের প্রথম প্রহরী জাতীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইনস্টিটিউশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সাথে সকালবেলা প্রভাত ফেরিও শ্রদ্ধা নিবেদন করা হয়। অন্যান্য বছরের চেয়ে এবছর আমরা অত্যন্ত একটা সুন্দর পরিবেশে আমরা মনে করি যে আমরা ফুল দিতে পারছি। যে আমরা বলে থাকি যে আমাদের দ্বিতীয় মুক্তির সংগ্রামে বিজয় লাভের পরের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা শহীদদেরকে স্মরণ করছি। এবার একটা ভিন্ন প্রেক্ষাপটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যে একটি মুক্ত মনের আবহ থাকবে, সকল মানুষ তার মতামত প্রকাশ করতে পারবে, সেটি যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেটি আমাদের সবাইকে অত্যন্ত সচেতনভাবে খেয়াল রাখতে হবে। 52-র চেতনাকে ধারণ করে, 71-এর চেতনাকে ধারণ করে, 24-এর চেতনাকে ধারণ করে আমরা এক সুন্দর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। আজকের শহীদ দিবসে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই আমাদের চাওয়া। শোক, সাহস, বেদনা আর গৌরবের অম্লান নিয়ে এলো অমর 21শে ফেব্রুয়ারি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেলাম মাতৃভাষায় কথা বলার অধিকার, তাদের মর্যাদা রক্ষায় দরকার বাংলা ভাষার ব্যবহারে আরও বেশি সচেতনতা। কেননা কান পাতলেই শুনি ভুল বানানের উচ্চারণ, আর চোখ মেললেই দেখি ভুল বানানের ছড়াছড়ি। তাই তো এখনই সময় পদক্ষেপ নেওয়ার। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশ বর্তমানে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক 2025 প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। নতুন বাংলাদেশ সৃষ্টিতে তরুণ প্রজন্ম নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত বলেও জানান প্রধান উপদেষ্টা। কাসর আহমেদের রিপোর্ট। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 18 জন বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে 21শে পদক প্রদান করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 21শে পদকপ্রাপ্তদের অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায় তরুণ প্রজন্ম। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। সেই নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করতেও তরুণ প্রজন্ম কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা, মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনো রকমে বিঘ্নিত না হয়। অনুষ্ঠানে দেশমাতৃকার জন্য বিভিন্ন লড়াই সংগ্রাম, 52 ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 24-এর গণ অভ্যুত্থানে যে সকল সাহসী ছাত্র শ্রমিক জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন তাদের সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধান উপদেষ্টা। যারা আজ 21শে পদকে ভূষিত হয়েছেন তাদেরকে দেশবাসীর পক্ষ থেকে
অভিনন্দন জানাচ্ছি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কর্মকর্তা দায়িত্ব পালন করা ২১ জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মকসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সম্প্রতি জনপ্রশাসন সম্পর্কিত একটি কমিটি হয়েছে, সেখানে ৪ জন উপদেষ্টা আছেন। এই কমিটিটিতে মন্ত্রী পরিষদ সচিব আছেন এবং সচিবিক দায়িত্বে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। কমিটির সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিনিয়র সচিব আরও বলেন, ইতোমধ্যে ৪৩ জন ডিসিকে ওএসডি করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য সহ বেশ কিছু বিষয়ে সম্পর্কে টানাপোড়েন মোটামুটি কাটিয়ে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতের সাথে ভিসা সহ কিছু জায়গায় টানাপোড়েন এখনও রয়ে গেছে, কিন্তু দুদেশই সব টানাপোড়েন দূর করে সম্পর্ক ত্বরান্বিত করতে আগ্রহী। প্রকল্পে অর্থায়ন বাতিলের বিষয়টি যুক্তরাষ্ট্রের নিজস্ব সিদ্ধান্ত বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। কিছু টানাপোড়েন এখনো রয়ে গেছে, যেমন ভিসা টিসা এগুলোতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এই ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে এবং সেই জন্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীও ব্যাপারে মানে এগোবেন, আমরাও এগোবেন। আমি তাকে ইনভাইট করেছি যে আমাদের তো ফরেন সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে, ফরেন মিনিস্টার্স লেভেলেও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। যে জনগণ ক্ষমতা দিতে জানে, ভুল করলে সেই ক্ষমতা কেড়ে নিতেও দ্বিধা করে না, এই কথা স্মরণ করিয়ে দিয়ে গণতন্ত্র রক্ষার ঐক্যর আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি আরও বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা তো কোনো বিমূর্ত মূর্তি, যখন শুধু তাই না, যে বাংলাদেশের মানুষ কিন্তু সচেতন, তারা আমাদের পর্যবেক্ষণ করছে, পর্যালোচনা করছে। তারা একদিন ভালোবেসে আমাদের গলায় যেমন ফুলের মালা দেয়, ঠিক তারপর দিনই তারা অ্যান্টি এস্টাবলিশমেন্ট হয়ে আমরা যখন যদি কোনো কারণে আমরা দেশ পরিচালনার দায়িত্বে যাই, এই একই জনতা কিন্তু আমাদের জবাবদিহি করতে বাধ্য। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, এই মুহূর্তে জাতীয় নির্বাচনের পরিবেশ নেই, তাই আগে স্থানীয় নির্বাচন দিয়ে প্রশাসনের নিরপেক্ষতা ও সক্ষমতা পরীক্ষা করা দরকার। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সাথে পরিষদ নেতাদের সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা স্থগিত করে দলটিকে ভোটের মাঠের বাইরে রাখার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক রাশিদ খান সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সবুজ, নির্মল ও দূষণমুক্ত পরিবেশ মনোজাগতিক বিকাশে রাখে ইতিবাচক প্রভাব। সেই ধারণাকে লালন করে দেশের সবচেয়ে প্রশংসিত মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা আয়োজন করেছে এই গ্রিন কার্নিভাল। ইট পাথরের জঙ্গল হয়ে ওঠা শহরের বুকে একখণ্ড প্রশান্তির পরশ নিয়ে এসেছে বলে জানালেন রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী। নিশ্চিত সুস্থ সুন্দর পরিবেশ আগামীর ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠবে এই মেগা সিটিতে। গ্রাহকদের সেবায় এরকম নানা আয়োজন প্রতিনিয়তই করে আসছে এবং করে যাবে বলেও জানান তিনি। বিস্তারিত মণ্ডলের নামের রিপোর্টে।
ফুল, ফল, ঔষধি ও শোভাবর্ধক বিভিন্ন রকম গাছগাছালির সমাহারে সবুজের মধ্যে এক অপরূপ মহিমা নিয়ে রূপায়ণ সিটি উত্তরাতে শুরু হয়েছে সবুজের এই মেলা। বৃহস্পতিবার রূপায়ণ সিটি উত্তরায় ম্যাজিস্ট্রিক পেরিফেরাল রোডে শুরু হয় এই মেলা, চলবে 26শে ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত। মেলায় অংশগ্রহণ করেছে 11টি বিখ্যাত নার্সারি। গিফট পার্টনার হিসাবে এসেছে দেশের অন্যতম কুকওয়ার ব্র্যান্ড SKB কুকওয়ার্স এবং ফুড পার্টনার হিসাবে আসছে দেশের সুপরিচিত বেকারি কুপার্স, নাইল বিস্ট্রো ও উত্তরা পিঠাঘর। বৃক্ষমেলা চলাকালে আগত ক্রেতারা বলছেন, বৃক্ষ শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, পরিবেশের অকৃত্রিম সঙ্গী। সবার উচিত গাছের প্রতি যত্নশীল হওয়া, যাতে পরবর্তী প্রজন্ম একটি স্বাস্থ্যকর জীবনযাপন করার সুযোগ পায়। বাড়ির আঙ্গিনায় যদি বৃক্ষায়ন ঘটাই আমরা, তাহলে সেই পলিউশনটাও অনেকটা দূর হবে। এই আয়োজনটাও সত্যিকার অর্থেই বেশ চমকপ্রদ এবং এর মাঝে মাঝে করলে এখানে যারা বসবাস করে তাদের একঘেয়েমি যেমন কেটে যাবে, তেমনি তারা অনেক রকমের ইন্সপিরেশনও পেতে পারে। এমনিতে আমাদের রূপায়ণের ভেতরে পরিবেশ অনেক সুন্দর, তার মধ্যে এরকম একটা কার্নিভাল তো অনেক আসলে ভালো লাগার একটা বিষয়। এই রূপায়ণ সিটিতে যারা বসবাস করবে দীর্ঘদিন, তাদেরকে সবুজায়নে এখানে ফুল ও ফল এবং ঔষধি এই সমস্ত গাছ দিয়ে সবুজে ঘেরা এই রূপায়ণ সিটি ভালো লাগছে। এ সময় রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, রূপায়ণ সিটি উত্তরা এই ইট পাথরের জঙ্গল হয়ে ওঠা শহরের বুকে একখণ্ড প্রশান্তির পরশ নিয়ে এসেছে। আমাদের ইটকাট পাথরের যে জঞ্জাল থেকে বেরিয়ে আসার জন্য চিরায়ত আকাঙ্ক্ষা, সেটাই কিন্তু রূপায়ণ সিটি বুকে ধারণ করছে। আজকে যে রূপায়ণ সিটি গ্রিন কার্নিভালটা শুরু হচ্ছে, এটা 20 থেকে 26 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির অনুষ্ঠিত হবে, এক সপ্তাহব্যাপী। এখানে কিন্তু আমরা ফুল, ফল, ঔষধি বৃক্ষ, এমনকি বিভিন্ন শোভাবর্ধনকারী বিভিন্ন গাছপালা, প্লান্টসের সন্নিবেশন ঘটিয়েছি এবং এর ফলে কিন্তু আপনি দেখতে পাবেন যে ফুল, ফল, ঔষধি বৃক্ষ সহ এই যে এত বড় একটা সবুজের মধ্যে আবার সবুজের আবাস, এটার দ্বারা কিন্তু আমরা মানুষের ওই যে কথাটা বললাম মনোজাগতিক বিকাশ, তারই একটা বহিঃপ্রকাশ ঘটাতে চাচ্ছি। দেশে একমাত্র রূপায়ণ সিটি উত্তরা 63% খোলা জায়গা নিয়ে গড়ে ওঠা প্রকৃতির সঙ্গে নাগরিক সুবিধার মেলবন্ধন বলেও জানালেন অমিত চক্রবর্তী। আবাসন হলো মনের খোরাক যেখানে আছে সেই জায়গায় সেইভাবে নিজের মতো করে তৈরি করা। তো আমরা শুধুমাত্র স্কোয়ার ফিট স্টোরি না, বিয়ন্ড দ্য স্কোয়ার ফিট স্টোরি, অর্থাৎ স্কোয়ার ফিটের বাইরেও যেন মানুষ চিন্তা করতে পারে, যেন সকালে উঠে পাখির কলকাকলি সে শুনতে পায় এবং হাঁটতে গিয়ে যেন তার সমমনা মানুষের সাথে তার দেখা হয়, একজন আরেকজনের দুঃখে সমব্যথী হয়। তো এই বিষয়গুলোকে নিশ্চিত করার লক্ষ্যেই আসলে এই ধরনের উদ্যোগ। এবং আপনি দেখছেন যে সবুজের সাথে সবুজের সম্মিলন, মিলেমিশে সব একাকার হয়ে গিয়েছে এবং আমাদের দৃঢ় প্রত্যয় থাকবে এবং আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, সবাই আসবেন, দেখবেন এবং পরবর্তী প্রজন্মকে একটি পূর্ণাঙ্গ আবাসন ব্যবস্থার ধারণা দিয়ে আমরা যেন বড় করে তুলতে পারি। কর্তৃপক্ষের আন্তরিকতা ও দক্ষতায় রুচিশীল নানা আয়োজনে রূপায়ণ সিটি এরই মধ্যেই রুচিশীল নাগরিকদের পছন্দের শীর্ষ আবাসন হয়ে উঠেছে। এখানে সম্মানিত বাসিন্দারা যারা আছেন, সবুজায়নে তাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য এই গ্রিন কার্নিভাল উপলক্ষে কিন্তু আমরা এখানে একটা গ্রিন ব্যালকনি কম্পিটিশন আমরা ঘোষণা করেছি। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলা প্রসঙ্গ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর ফিরতে পারবে না, তবে দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বরিশাল দক্ষিণ বিএনপির আয়োজনে সমাবেশে এসব কথা বলেন তিনি। এতে প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সারোয়ার, বরিশাল দক্ষিণ জেলার বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, কবা ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান রুবেল সহ অনেকে। আগামী 22 ফেব্রুয়ারি নরসিংদী জেলা বিএনপির সমাবেশে
সামনে রেখে প্রস্তুতি সভা করেছে রায়পুরা উপজেলা বিএনপি। উপজেলা অডিটোরিয়ামের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও বিএনপি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ অনেকে। শরীয়তপুরের ডামুড্ডায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপুর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। পৌর বাসস্ট্যান্ড এলাকায় সামাদ ইসলামী একাডেমি মাঠে এর আয়োজন করা হয়। পৌর শ্রমিক দল নেতা মিরাজ শিকদার ব্লুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি এম এ কাইয়ুম চুন্নু মুন্সি। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামাল হোসেন ঝন্টু শিকদার। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলায় চুয়াডাঙ্গা বিএনপির উদ্যোগে জনসভা হয়েছে। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এই জনসভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। প্রধান বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ড। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে যাত্রাপালার আড়ালে চুরি, মাদক সেবন ও জুয়া খেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলা দুলারামপুর গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, সোনারামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাতে যাত্রাপালা ও বাউল গান আয়োজন করে স্থানীয়রা। যাত্রাপালার রাতে একটি উচ্চ বিদ্যালয়ে, কয়েকটি বাড়িতে ও একটি অটোরিকশা গ্যারেজ থেকে 60টি অটো চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও মাদক সেবন, জুয়া সহ নানা অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে একটি মহল। তাই যাত্রাপালা বন্ধের ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ছিন্নমূল পথ শিশুদের মাঝে শীত বস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ও রূপালী ব্যাংকের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক খসরু মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় ও অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মনোয়ারুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক সালামুন নেসা। ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে ওঠা 10টি ইট ভাটায় অভিযান চালিয়ে 38 লাখ টাকা জরিমানা সহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় 3টি ভাটার চিমনি ধ্বংস করা হয়। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইট ভাটায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম। ঢাকার ধামরাইয়ে ধামরাই কালামপুর আঞ্চলিক সড়কে ঝুঁকিপূর্ণ মরা গাছ কেটে ফেলা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে সড়কে মৃত্যু ঝুঁকি শিরোনামে সংবাদ প্রচার করলে বিষয়টি নজরে আসে সড়ক ও জনপথ এবং উপজেলা বন কর্মকর্তাদের। পরে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে দরপত্রের মাধ্যমে মরা গাছগুলো কেটে অপসারণ কাজ করা হয়। এতে স্বস্তি ফিরেছে রাস্তায় চলাচলকারীদের। নেত্রকোনা জেলায় ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ও অফিস সহকারী সাকিব আহমেদ অভির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। জেলা শহরের 7 পাই এলাকায় এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, 2024-25 অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে HBB হেরিং বন প্রকল্পের দরপত্রে অনিয়ম দুর্নীতির অভিযোগে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও নিজেদের অপরাধ আড়াল করতে রুহুল আমিন ও তার কার্যালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন মিথ্যাচার করছেন বলে দাবি ঠিকাদারদের। বগুড়ার শিবগঞ্জে অসহায় ভূমিহীনদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা সহ এক নারীকে মারপিট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ঠান্ডা সহ তার লোকজনের বিরুদ্ধে। উপজেলার
নাটমিরাচাই আদর্শ গ্রামে এই ঘটনা ঘটে। প্রতিকার চেয়ে ভূমিহীন আব্দুল হান্নান এই ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন। আহত নারী মোকসেদা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ বন্ধে দ্রুত পদক্ষেপ না নিলে জেলেনস্কি দেশ হারাতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বৈরশাসক বলে আখ্যা দেন তিনি। এদিকে যুদ্ধ বন্ধের আলোচনার জন্য ইতোমধ্যেই ইউক্রেনে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল। এ বিষয়ে দ্রুতই একটি সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ব। He's been working for 3 years. There's never been even meetings or phone calls to stop this war. It's a horrible thing. I love Ukraine, but Zelensky has done a terrible job. His country is shattered. Дуже важливо, щоб зустріч і взагалі робота з Америкою була. চট্টগ্রাম সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপো পরিদর্শন করেছে নেদারল্যান্ডসের 3 সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল। নেদারল্যান্ডসের ডেপুটি অ্যাম্বাসেডর থিডস ওয়াউড স্টারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডিপোটি পরিদর্শন করেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন ডেপুটি অ্যাম্বাসেডর থিডস ওয়ার্ডস্ট্র, বাংলাদেশ ও ভারতের জন্য বেসরকারি খাত উন্নয়ন প্রশিক্ষক নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এর নাদিয়া ভ্যান ডি ওয়েম, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ক সিনিয়র উপদেষ্টা। বিশেষ অতিথি ছিলেন স্মার্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান ও বিএম কন্টেইনার ডিপোর নির্বাহী পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ মাইনুল আহসান সহ অনেকে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ও ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নূর আহমেদ সাহেবের সাথে সাক্ষাৎ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মাস্টার রতন চৌধুরী, সাধারণ সম্পাদক বাবু রঞ্জয় দেবনাথ সহ অনেকে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের আয়োজনে শাখা ব্যবস্থাপকদের করণীয় সম্পর্কিত পর্যালোচনা সভা হয়েছে। নগরে এলজিইডি মিলনায়তনে মহাব্য ব্যবস্থাপক কামরুল ইসলামের সভাপতিত্বে এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক আবু সাইদ মোহাম্মদ রোশানুল হক ও মহাব্যবস্থাপক সালাউদ্দিন রজিব সহ অনেকে। রংপুরের পীরগঞ্জে ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণী ক্যাম্পেইন হয়েছে। উপজেলার চম্পাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রদর্শনী হয়। ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ সহকারী জেনারেল ম্যানেজার ডাক্তার শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুরের প্রাণী সম্পদ বিভাগের বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই সরকার। অনুষ্ঠানে সেরা 25 জন খামারিকে পুরস্কার প্রদান করা হয়। ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ স্বপ্না আক্তারের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আবু সাইদ খান। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব লায়ন তাজুল ইসলাম নজরুল। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। নেতৃত্ব দিতে তরুণদের প্রস্তুত থাকার আহ্বান প্রধান উপদেষ্টা। নারী ফুটবল দল সহ 18 ব্যক্তিকে 21শে পদক প্রদান।
বাধ্যতামূলক অবসরে বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা 21 জেলা প্রশাসক এ পর্যন্ত ওএসডি হয়েছেন 43 জন। এবং সম্পর্ক জোরদারে আগ্রহী বাংলাদেশ ভারত জানালেন পররাষ্ট্র উপদেষ্টা, প্রকল্পে অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের নিজস্ব। এশিয়ান নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।